13 এপ্রিল 1919 ব্রিটিশ রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে একটি জনসভার আয়োজন করা হয় অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ ময়দানে। প্রায় 20,000 ভারতীয় এই জনসভায় একত্র হন। পাঞ্জাবের স্বাধীনতা সংগ্রামী হংসরাজ সবার মাঝে দাঁড়িয়ে এই জনসভায় নেতৃত্ব দেন। এর ঠিক কিছুক্ষণ পর ব্রিটিশ জেনারেল রেজিনাল্ড ডায়ার বেশ কিছু সৈন্য এবং রাইফেল সহ সেখানে উপস্থিত হন। তিনি সৈন্যদের আদেশ দেন সামনে ঢোকার গেট সম্পূর্ণভাবে বন্ধ করে দাঁড়াতে এবং দেখতে দেখতে তিনি 20,000 নিরীহ ভারতবাসীর ওপর গুলি চালানোর আদেশ দেন। মুহূর্তের মধ্যেই সেই সভা মৃত্যুলোকে পরিণত হয়। সবাই নিজের নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে থাকে। তবে জেনারেল ডায়ার তাদের বাইরে যাওয়া সমস্ত রাস্তা বন্ধ করে দেয়। প্রাণ বাঁচাতে অনেকেই সেখানে থাকা একটা কুয়োতে ঝাঁপ দেয়। একটানা 15 মিনিট ধরে প্রায় 1600 রাউন্ড ফায়ার করা হয় ভারতবাসীদের উপর। জিনিসটা এত তাড়াতাড়ি হয় যে সেখানে থাকা মানুষরা সামলানোর কোনো সুযোগ পায় না। প্রায় 2000 ভারতীয় এই হত্যাকাণ্ডে তৎক্ষণাৎ মারা যায়। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ইতিহাসে এটি সবথেকে নির্মম দিন, আর এটি ইতিহাসের পাতায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। তবে কেন সেদিন 18 থেকে 20,000 মানুষ সেখানে একত্র হয়েছিল? জেনারেল ডায়ার কেন ভারতবাসীদের উপর গুলি চালানোর আদেশ দেয়? হত্যাকাণ্ডে সেই মৃত ব্যক্তিদের মধ্যে একজন বেঁচে যায়, যার নাম সর্দার উদ্ধম সিং। কিভাবে সে পরবর্তীকালে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়, আসুন জেনে নেই এই ভিডিওতে। ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী বিপ্লবের আগুন তো অনেক দিন ধরেই লেগেছিল। তবে এই আগুনে ঘি ঢালে ব্রিটিশদের রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্ট ব্রিটিশদের একটা নতুন আইন ছিল। এই আইন অনুযায়ী ব্রিটিশরা কোনো জাজমেন্ট বা বিচার ছাড়াই যে কোনো ভারতীয়দের 2 বছরের জন্য জেলে বন্দি করতে পারে। আসলে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন দিন দিন বাড়ছিল, তাই ব্রিটিশরা এই আইনটি বানায় ভারতের বিপ্লবীদের জেলে বন্দি করে তাদের উপর অমানবিক অত্যাচার করার জন্য। এই রাওলাট অ্যাক্ট পাশ হওয়ার পর সারা দেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন ধাউ ধাউ করে জ্বলতে থাকে। জায়গায় জায়গায় বিদ্রোহ হতে থাকে এই রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে। মহাত্মা গান্ধীও এই অ্যাক্টের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে। পাঞ্জাবের ব্রিটিশ বিরোধী 2 জন বিপ্লবী সত্যপাল এবং সৈফুদ্দিনের নেতৃত্বে এই আন্দোলন বেশ বড়সড় আকার ধারণ করে। তাই ব্রিটিশ সরকার এই 2 জন বিপ্লবীকে রাওলাট অ্যাক্টের মাধ্যমে গ্রেপ্তার করে নেয়। ব্রিটিশরা ভেবেছিল হয়তো এই 2 জনকে গ্রেপ্তার করলে এই আন্দোলন চাপা পড়বে। তবে আন্দোলন চাপা পড়ার পরিবর্তে আরও বেড়ে যায়। হাজার হাজার পাঞ্জাবি রাস্তায় বেরিয়ে এই অ্যাক্টের তীব্র প্রতিবাদ করতে থাকে। 12 এপ্রিল 1919 সালে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা সিদ্ধান্ত নেয় যে আগামীকাল 13 এপ্রিল এই 2 বিপ্লবীর মুক্তির দাবিতে এবং রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে এক শান্তিপূর্ণ জনসভার আয়োজন করা হবে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ ময়দানে। এই সভায় উপস্থিত থাকবে পাঞ্জাবের ব্রিটিশ বিরোধী সাধারণ মানুষ। সভাটি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবং সবাই নেতৃত্ব দেবেন বিপ্লবী হংসরাজ। পাঞ্জাবে সেই সময় গভর্নর ছিলেন জেনারেল রেজিনাল্ড ডায়ার। তিনি এই জনসভার কথা শুনতেই মনে করেন এখানে নিশ্চয়ই ব্রিটিশদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হবে। তাই তিনি 13 এপ্রিল সম্পূর্ণ পাঞ্জাবে কারফিউ ঘোষণা করেন। জেনারেল ডায়ার ভারতীয়দের ঘৃণার চোখে দেখতেন। এছাড়া এর আগে এই আন্দোলনে বেশ কিছু ব্রিটিশদের মৃত্যু হয়, তাই ভারতবাসীদের উপর তার আক্রোশ ছিল অনেকটাই বেশি। 13 এপ্রিল সকাল থেকেই মানুষেরা কারফিউকে অবজ্ঞা করে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে এসে জড়ো হতে থাকে। এই জালিয়ানওয়ালাবাগ ময়দানটি চারিদিকে ঘেরা ছিল। ভেতরে ঢোকার জন্য একটি বড় গেট ছিল। কথা ছিল সভাটি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে। তাই দলে দলে নারী পুরুষ তার পরিবার সহ এই সভায় অংশগ্রহণ করেন। বেলা যত বাড়তে থাকে সবাই তত বেশি লোক এসে যুক্ত হতে থাকে। স্বাধীনতা সংগ্রামী হংসরাজ সবার মাঝে নিজের বক্তৃতা দেন। বিকেল 4:30টার সময় জেনারেল ডায়ার পরিস্থিতি খতিয়ে দেখতে কিছু অফিসার সহ বাইরে বেরোয়। তিনি দেখে প্রায় 20,000 মানুষ কারফিউকে অবজ্ঞা করে এই জালিয়ানওয়ালাবাগ ময়দানে এসে যুক্ত হয়েছে। তিনি সৈন্যদের আদেশ দেয় সামনে ঢোকার গেট সম্পূর্ণভাবে বন্ধ করে দাঁড়াতে। তিনি ভারতীয়দের ওপর বন্দুকের নিশানা লাগানোর আদেশ দেয়। সৈন্যরা পজিশন নেওয়ার পর জেনারেল ডায়ার সোজা ফায়ারের নির্দেশ দেয়। জিনিসটি এত তাড়াতাড়ি হয় যে সেখানকার মানুষেরা ধারণাই করতে পারেনি ব্রিটিশ সরকার তাদের উপর এভাবে গুলি চালাবে। সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটে বাইরের দিকে পালাতে থাকে। তবে জেনারেল ডায়ার তাদের বাইরে বেরোনোর সমস্ত রাস্তা বন্ধ করে দেয়।
প্রাণ বাঁচাতে কিছু মানুষ সেখানে থাকা একটা কুয়োতে ঝাঁপ দেয়, কিছু মানুষ দেওয়াল বেয়ে পালানোর চেষ্টা করে। তবে জেনারেল ডায়ার এক এক করে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলে। 15 মিনিট ধরে একটানা চলতে থাকা এই হত্যাকাণ্ডে প্রায় 2000 লোক নিজের প্রাণ হারায়। সাধারণ ভারতবাসীর রক্তে মাটির রং লাল হয়ে আসে। জেনারেল ডায়ার মুখে প্রতিশোধের হাসি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এই নির্মম হত্যাকাণ্ডের পরে সারা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন তার চরম শিখরে পৌঁছয়। স্বাধীনতা সংগ্রামীরা নরমপন্থী এবং চরমপন্থী এই দুটি দলে বিভক্ত হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। মহাত্মা গান্ধী এর প্রতিবাদে অসহযোগ আন্দোলন শুরু করে। এর কিছুদিন পর এই হত্যাকাণ্ডের উপর বিচার বসানো হয়। রেজিনাল্ড ডায়ার এই বিচার সভায় বলেন তিনি গুলি চালাতে বাধ্য হয়েছিলেন, কারণ তিনি গুলি না চালালে সেখানে উপস্থিত ভারতীয়রা তাকেই মেরে ফেলত। এই বিচারের দায়িত্বে ছিল মাইকেল ফ্রান্সিস অ্যাডভায়ার। তিনিও জেনারেল ডায়ারের মতোই ভারতীয়দের ঘৃণার চোখে দেখতেন। তিনি এই স্টেটমেন্টে খুশি হন এবং জেনারেল ডায়ারকে প্রমোশন দেন। হ্যাঁ, 2000 সাধারণ ভারতবাসীকে নিরীহভাবে হত্যা করার জন্য তাকে প্রমোশন দেওয়া হয়। তবে ফাইনাল রিপোর্টে বলা হয় তিনি আর কোনোদিনও ভারতে আসতে পারবেন না, তাকে ব্রিটেনে থেকেই চাকরি করতে হবে। তবে এখানেই শেষ নয়। এই হত্যাকাণ্ডে মৃত ব্যক্তিদের মাঝে একজন বেঁচে ছিল, যার নাম সর্দার উদ্ধম সিং। তিনি এই হত্যাকাণ্ড নিজের চোখের সামনে ঘটতে দেখেছিল। নিজের চারপাশে পড়ে থাকা ভারতীয়দের মৃতদেহ দেখে তিনি সেখানেই প্রতিজ্ঞা নেন একদিন তিনি এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবেন। তখন উদ্ধম সিং এর বয়স ছিল 20 বছর। তিনি গাদার পার্টিতে যোগদান করেন। রেজিনাল্ড ডায়ার এবং মাইকেল ফ্রান্সিস অ্যাডভায়ারের ব্যাপারে সমস্ত জরুরি ইনফরমেশন তিনি সংগ্রহ করতে থাকেন। তবে এর কয়েক বছরের মধ্যেই রেজিনাল্ড ডায়ারের একটি কঠিন রোগে মৃত্যু হয়ে যায়। তবে এই হত্যাকাণ্ডের বিচারক মাইকেল ফ্রান্সিস অ্যাডভায়ার তখনও বেঁচে ছিল। গাদার পার্টি উদ্ধম সিংকে এই ব্যাপারে সব রকম সাহায্য করতে থাকে। তবে এর কিছুদিনের মধ্যে মাইকেল ফ্রান্সিস অ্যাডভায়ার লন্ডনে চলে যান। উদ্ধম সিং এর কাছে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। তিনি বুঝতে পারে এই লড়াইটা তাকে একাই লড়তে হবে। তিনি লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেন। 1940 সালে উদ্ধম সিং লন্ডনে এসে পৌঁছয়। এখানে তিনি নাম বদল করে ছদ্মবেশে ঘুরতে থাকে। তিনি লন্ডনে থাকা ভারতীয়দের সাথে কথা বলে তাদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলার চেষ্টা করে। লন্ডনে থাকা কিছু ভারতীয় উদ্ধম সিং এর কথায় প্রভাবিত হয় এবং তাকে মাইকেল ফ্রান্সিস অ্যাডভায়ারের ব্যাপারে সমস্ত ইনফরমেশন দিতে থাকে। এখানে উদ্ধম সিং একটি রিভলভার জোগাড় করে। লন্ডনে থাকাকালীন এমন অনেক সুযোগ আসে যেখানে উদ্ধম সিং মাইকেল ফ্রান্সিস অ্যাডভায়ারের সাথে সামনাসামনি দেখা করে এবং তাকে গুলি করে মারার অনেক সুযোগ পান। তবে তিনি এই কাজটা লন্ডনের সমস্ত মানুষের সামনে করতে চাইতেন। তিনি বোঝাতে চাইতেন ভারতীয়রা নিজের দেশের জন্য সব কিছু করতে পারে। 13ই মার্চ 1940 সালে লন্ডনের ক্র্যাকস্টন হলে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন আর রয়্যাল সেন্ট্রাল এশিয়ান সোসাইটির মিটিং হচ্ছিল। মাইকেল ফ্রান্সিস অ্যাডভায়ারও এই মিটিংয়ে ছিলেন। উদ্ধম সিং এই মিটিংয়ে একটা বইয়ের মধ্যে বন্দুক লুকিয়ে নিয়ে যায়। আসলে বইয়ের পাতাগুলোকে তিনি বন্দুকের আকারে কেটে নিয়েছিলেন। মিটিংয়ে উদ্ধম সিং মাইকেল ফ্রান্সিস অ্যাডভায়ারের আসার অপেক্ষা করছিলেন। যখনই মাইকেল অ্যাডভায়ার স্টেজে ওঠেন তখনই উদ্ধম সিং রিভলভারের 3টে গুলি তার বুকে চালায়। মাইকেল অ্যাডভায়ার সেখানেই মারা যায়। উদ্ধম সিং সেখান থেকে পালায় না। ভিড়ের মাঝে দাঁড়িয়ে সে বলে, আজ 21 বছর পর আমি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিলাম। 4ই জুন 1940 সালে উদ্ধম সিংকে কোর্টে তোলা হয়। জাজ যখন তাকে এই হত্যাকাণ্ডের কারণ জিজ্ঞাসা করে তখন উদ্ধম সিং বলে, আমি এটা করেছি কারণ ওর এটাই প্রাপ্য। ও সাধারণ ভারতবাসীকে হত্যা করেছিল। আমি 21 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছি। আজ আমি সফল। আমি পরোয়া করি না আমার সাথে কি হবে। আমি আমার দেশবাসীর হত্যার যোগ্য জবাব দিতে পেরেছি। বন্দে মাতারম, ইনকলাব জিন্দাবাদ। 31শে জুলাই 1940 সালে উদ্ধম সিংকে ফাঁসি দেওয়া হয়। তবে ঘটনার আরেকটু বাকি আছে। এই হত্যাকাণ্ডের পর যখন মাটি রক্তে লাল হয়েছিল তখন সেখানে আসে পাঞ্জাবের এক বালক। তার বয়স তখন 12 বছর। মাথায় পাঞ্জাবি পাগড়ি, চোখে ভারতীয়দের প্রতি করুণার সাথে ব্রিটিশদের উপর ক্রোধ আর ঘৃণার আগুন। বালকটির নাম ভগৎ সিং। পরবর্তীকালে এই বালকটি চরমপন্থী দলে নাম লেখায়। আপনারা কি ভগৎ সিং নিয়ে ভিডিও চান? আমাদের কমেন্ট করে জানান।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।